আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো ময়মনসিংহ বোর্ড 2020-এর একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন 10ম অধ্যায় থেকে। তো তাহলে চলো আমরা আমাদের উদ্দীপক থেকে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি এবং ধারাবাহিকভাবে ক খ এর প্রশ্নগুলো অ্যান্সার করি আর কি। আচ্ছা, তো তাহলে ফার্স্টে দেখো এখানে কি বলতেছেন। ফার্স্ট এখানে বলতেছে যে তিনটা যৌগ, একটা হচ্ছে চালকোসাইড, সংকেত কি বলতো Cu2S, কপার সালফাইড। বক্সাইড কি হবে বলতো L2O3, 2 অণু পানি। আর কি হবে ক্যালামাইন, জিঙ্ক কার্বনেট। তো আমরা এখান থেকে তিনটা যৌগ পেলাম, চালকোসাইড, বক্সাইড, ক্যালামাইন। আচ্ছা, এবারে আসে এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজবো আমরা। আমাদের প্রথম প্রশ্ন, আইসোটপ কি? আচ্ছা, তো দেখো কি বলতেছে যে সকল মৌলের পরমাণুসমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটপ বলে। অর্থাৎ একই প্রোটন সংখ্যা বাট নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে যাদের ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, এদেরকে পরস্পরের আইসোটপ বলে। অ্যাজ এ এক্সাম্পল আমরা কি বলতে পারি, ধরো কার্বন 612। এখন দেখো নিউট্রন এখানে বাড়তেছে, তাহলে এটা কত হবে 613, তারপর নিউটন আরও বাড়লে 614, এইভাবে আর কি। তো আমরা এভাবে আমাদের আইসোটপগুলোকে চিহ্নিত করতে পারি যে প্রোটন সংখ্যা সেম বাট নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়াতে ভর সংখ্যা যাদের ভিন্ন হয়, এদেরকে আমরা একে অপরের আইসোটপ বলবো। আমাদের ক এর প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। আমরা যাচ্ছি আমাদের খ এর প্রশ্নে। কি বলতেছে দেখো, ইথানল নামটা কি? ইথানল হাইড্রোকার্বন 9 কেন? ইথানল হাইড্রোকার্বন 9 কেন? ওকে, আচ্ছা সংজ্ঞা। আচ্ছা, সংজ্ঞা কি বলছে দেখো, যে যেসব যৌগ শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে। তো সহজ হিসাব, যে সকল যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয় এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। আচ্ছা, আমরা জানি ইথানল এর সংকেত C2H5OH, ইথানলের সংকেত আমরা লিখলাম C2H5OH। আচ্ছা, এখন দেখো তো ফার্স্ট লাইনে যে সংজ্ঞাটা বলছিলাম যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে, সেই যৌগকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো। ইথানলের মধ্যে কিন্তু দেখো অক্সিজেন রয়েছে, আমরা কার্বন হাইড্রোজেন তো পাচ্ছি বাট এর সাথে কিন্তু অক্সিজেন এখানে চলে আসতেছে। তো যেহেতু অক্সিজেন চলে আসতেছে তার মানে এটা হাইড্রোকার্বন হবে না। যদি এখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকতো তবেই আমরা এটাকে হাইড্রোকার্বন বলতে পারতাম। আচ্ছা, ইথানল একটি অ্যালকোহল যা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। অর্থাৎ ইথানলে হাইড্রোকার্বন হওয়ার শর্ত পূরণ করে না। এখানে যৌগের সংকেতে অতিরিক্ত, এই যে অক্সিজেনের কথা বলছিলাম না, যে যৌগের সংকেতের মধ্যে অতিরিক্ত অক্সিজেন বিদ্যমান থাকায় ইথানল কি নয়, হাইড্রোকার্বন নয়। তো অক্সিজেন আসার কারণেই মূলত আমরা ইথানলকে হাইড্রোকার্বন বলতে পারলাম না। অক্সিজেন যদি না আসতো তাহলে আমরা তাকে হাইড্রোকার্বন বলতে পারতাম। আবার অক্সিজেন না আসলে সে ইথানল হবে না, সে অন্য একটা কিছু হবে। সো আশা করছি তোমরা ক্ষয়ের প্রশ্নের অ্যান্সারও প্রপারলি বুঝতে পেরেছো। গয়ের প্রশ্নে যাচ্ছে, দেখো গয়ের প্রশ্নে কি বলতেছে আমাদেরকে, যে উদ্দীপকের কোন আকরিকটির তাপজারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করা যায় ব্যাখ্যা করো। আচ্ছা, তাপজারণ, এখন খেয়াল করো এখানে তিনটা আকরিক আছে, আমরা এখন স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। ফার্স্ট অফ অল, অ্যালুমিনিয়ামকে তুমি কখনোই আকরিকের তাপজারণ প্রসেস ফলো করাতে পারবে না। অ্যালুমিনিয়াম মূলত কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আকরিকের অক্সাইডে পরিণত হয়। অলরেডি অক্সাইডটা আছে, রাসায়নিক প্রসেসের মাধ্যমে আমরা এই 2 অণু পানিকে সেপারেশন করে ফেলবো, তখন অ্যালুমিনিয়াম অক্সাইড পাবো। জিঙ্ক কার্বনেট, আচ্ছা জিঙ্ক কার্বনেটের মধ্যে দেখো কিন্তু অক্সিজেন রয়েছে, এটার মধ্যে অক্সিজেন রয়েছে। সো এটাকে আমরা আকরিকের ভস্মীকরণ যে প্রসেস রয়েছে, মানে তাপ দিয়ে আমরা এখান থেকে জাস্ট জিঙ্ক অক্সাইড পাবো এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। সো এইভাবে আমরা এটাকে জাস্ট মুক্ত করতে পারি। তাহলে বাকি থাকলো কে, মানে আমরা তো অলরেডি দুইটা করা যাবে না সেটা প্রমাণ করেই ফেলছি। একটা হচ্ছে বক্সাইড রাসায়নিক পদ্ধতি ফলো করবে, আর ক্যালামাইন আকরিকের ভস্মীকরণ প্রসেস ফলো করবে। তাহলে তাপজারণ প্রসেসটা বাকি হলো কার জন্য, চালকোসাইটের জন্য। চলো আমরা এখন এখান থেকে অ্যান্সারটা করি। আচ্ছা ওকে, তাহলে আমাদের এখন কথা হলো যে আমরা অক্সাইডে রূপান্তর করব, এই জন্য আমরা চালকোসাইডটাকে আকরিকের তাপজারণ প্রসেস ফলো করতে পারবো। তো খেয়াল করো, সবার আগে এটা একটা সালফাইড আকরিক, তাহলে ওই যে আমরা ফেনা ভাসমান পদ্ধতি আছে, এই ফেনা ভাসমান পদ্ধতিতে সবার আগে আমরা এটাকে থেকে মুক্ত করব আর কি। অর্থাৎ খনিজ মল যেগুলো থাকবে সেই খনিজ মলগুলো থেকে আমরা এই আকরিকটাকে মুক্ত করব। এখানে আমরা যে প্রসেস ফলো করব তার নাম হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি। এরপরে দেখো, এরপরে মূল যে রিয়াকশনটা, সেই মূল রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে চালকোসাইড কপার সালফাইড এর সাথে বিক্রিয়া করতেছে অক্সিজেন, বিক্রিয়া করে কপার অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড, কপার অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। বিক্রিয়াটা হবে কিভাবে দেখো, এখানের কপার আর এখানের অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে Cu2O, কপারের যোজনে এখানে 1 ব্যবহৃত হয়েছে।
আচ্ছা মানে এই যৌগ আর কি। আর এখানে আছে সালফার, বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড। সো আমরা এই প্রসেসের মাধ্যমেই কিন্তু এখান থেকে এটাকে মানে সহজেই আমরা চার্জমুক্ত সহজেই আমরা অক্সাইডে রূপান্তর করতে পারবো। তো আসলে আকরিকের তাপ জ্বালান প্রসেসটা কি, যে যাদের কাছে অক্সিজেন নাই তারাই মূলত এই প্রসেসটা ফলো করে। তো আমাদের এই চালকোসাইটেরও দেখো এখানে কিন্তু অক্সিজেন নাই, আকরিকের নিজস্ব মানে আকরিকের মধ্যে কোনো অক্সিজেন নাই, তাহলে অবশ্যই আমাকে বাহির থেকে অক্সিজেন যোগান দিতে হবে। দ্যাটস আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলাম। এই যে আমরা বাহির থেকে অক্সিজেন যোগান দিচ্ছি এই জন্যই বলা হয় আকরিকের তাপ জারণ। দ্যাট মিনস অক্সিজেন সহকারে এটাকে তাপ দেওয়া হচ্ছে। আর যদি আকরিকের নিজস্ব অক্সিজেন থাকতো, যেমনটা আমরা পেয়েছিলাম জিঙ্ক কার্বনেটের মধ্যে, দেখো যে জিঙ্ক কার্বনেটের মধ্যে দেখো আকরিকের মধ্যেই কিন্তু অক্সিজেন আছে। সো এখানে আমরা অক্সিজেন নেই না, এই সকল ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট তাপ দিয়ে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করি। তো এখানে আমাদের এই চালকোসাইটের ক্ষেত্রে আমরা কি পাবো বলতো, আকরিকের তাপজারণ প্রক্রিয়াটা পাবো এবং তাপজারণ প্রক্রিয়া এটার অক্সাইডে পরিণত করা হবে। আশা করছি তোমরা এখানে গয়ের যে প্রশ্ন সেই প্রশ্নের আনসার প্রপারলি বুঝতে পেরেছো। আমরা জানি আমরা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, যে উদ্দীপকের আকরিক 2 ও আকরিক 3 হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি কি একই উত্তরের সপক্ষে মানে মতামত দেওয়া। অর্থাৎ আকরিক 2 এবং আকরিক 3 থেকে আমরা যে ধাতু নিষ্কাশন করব এটার প্রসেস কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে, এটাই মূলত আমাকে ব্যাখ্যা করতে হবে। এখন আকরিক 2 এ কে ছিল বলতো, আকরিক 2 এ পাচ্ছিলাম আমরা বক্সাইটকে, তাই না, অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অনু পানি। আর আকরিক 3 এ পাচ্ছি আমরা জিঙ্ক কার্বনেট বা ক্যালামাইন এটাকে আর কি। এখন প্রথম কথা হচ্ছে যে এটার প্রসেস সেম হবে না। দেখো বক্সাইট থেকে আমরা নিষ্কাশন করি অ্যালুমিনিয়ামকে, অ্যালুমিনিয়াম একটা সক্রিয় ধাতু, যেটাই ফলো করুক না কেন এটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশিত হবে। আর জিঙ্ক একটা মধ্যম মানের সক্রিয় ধাতু, মানে অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়, জিঙ্ক মধ্যম মানের সক্রিয়। তো জিঙ্ক তো তড়িৎ বিশ্লেষণ প্রসেসে যাবে না, জিঙ্ক যাবে কার্বন বিজারণ পদ্ধতিতে। তো প্রথম ডিসিশনই হচ্ছে যে না, এদেরকে একই উপায়ে নিষ্কাশন করা যায় না। আমরা এখন আসলে এই প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তর খোঁজার চেষ্টা করব। দেখো তাহলে আমরা এখন অ্যান্সার প্রসেসটা বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে এখানে কি বলছে, ফার্স্টে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিয়ে যদি আমরা কথা বলি, তো অ্যালুমিনিয়াম ধাতু কি একটা সক্রিয় ধাতু। তাহলে এর যে আকরিকের ঘনীকরণ নামে যে প্রসেসটি রয়েছে এই প্রসেসটিতে আমরা রাসায়নিক পদ্ধতি ফলো করি। আমি তোমাদেরকে একটু বলে দেই, আমাদের আকরিকের ঘনীকরণের অনেকগুলো প্রসেসের মধ্যে একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, ফেনা বাসমান পদ্ধতি, হাইড্রোলাইটিক পদ্ধতি। সো এই সকল পদ্ধতি আমরা ফলো করি। তো অ্যালুমিনিয়াম রাসায়নিক পদ্ধতি ফলো করে। আসো তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়ামের রাসায়নিক পদ্ধতির বিক্রিয়াগুলো দেখে ফেলি। শুরুতে বক্সাইট মানে অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অনু পানি, এই বক্সাইট কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট এবং 3 অনু পানি তৈরি করবে, নাম্বার 1। সেকেন্ড ধাপে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি বিক্রিয়া করার মাধ্যমে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে আর কি। 3 নম্বর ধাপে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি তৈরি হবে। সো দেখো আমার মূল উদ্দেশ্য ছিল এই যে বক্সাইডের সাথে যে পানিটা যুক্ত আছে, 2 অনু পানি যুক্ত আছে, এই 2 অনু পানিকে পৃথক করা। তো আমরা সেই 2 অনু পানি হোক আর 3 অনু পানি হোক আমরা সেটাকে পৃথক করে ফেলছি। এইখানে আমরা শুধুমাত্র Al2O3 বা আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড পাচ্ছি। সো আকরিকের ঘনীকরণের কিন্তু একটাই উদ্দেশ্য, যেন আমরা সহজেই আকরিকগুলোকে অক্সাইডে পরিণত করতে পারি। তো এখানে কিন্তু আমরা খুব সহজেই আকরিকগুলোকে অক্সাইডে পরিণত করতে পেরেছি। আচ্ছা গেল এটা। এবার আমাদের কি হবে, এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা এখন বিক্রিয়া কমপ্লিট করব। তো একটা হবে অ্যানোডের জারণ বিক্রিয়া আর একটা হবে ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। তো চলো তাহলে আমরা এখন সেই বিক্রিয়াগুলো একটু দেখি। ফাইন, তো দেখো এই যে তড়িৎ বিশ্লেষণ বিয়োজন। সো অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাগ করে খাচ্ছি কি অ্যালুমিনিয়াম 3+ অক্সিজেন 2-, এটা কি আমার ক্যাটায়ন, তাই না, অ্যালুমিনিয়াম হচ্ছে আমার ক্যাটায়ন আর অক্সিজেন হচ্ছে আমার অ্যানায়ন, অক্সিজেন আমার অ্যানায়ন। আচ্ছা, তো এখন অ্যানোডের জারণ বিক্রিয়া কি হবে, অক্সিজেন আয়ন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন পরমাণু হবে। এবার দুইটা অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু তৈরি করতে পারবে, নাম্বার 1 গেল এটা। আচ্ছা, আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম 3+ আয়ন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে মুক্ত হবে। তো আমাদের যেই অ্যালুমিনিয়াম ধাতুটা দরকার ছিল সেই অ্যালুমিনিয়াম ধাতুটাই কিন্তু এই ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সে ইলেকট্রন গ্রহণ করে সে ধাতু হিসেবে মুক্ত হলো। সো এই অ্যালুমিনিয়ামটাই কিন্তু আমার বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা অ্যালুমিনিয়ামের জন্য বিশেষ যে দুইটা পদ্ধতি আমরা ফলো করলাম, নাম্বার 1 রাসায়নিক পদ্ধতি, নাম্বার 2
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এবারে আমরা জিঙ্কের কাছে গিয়ে দেখবো যে জিঙ্কও কি এরকম প্রসেস মানে রাসায়নিক পদ্ধতি এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ফলো করে কিনা। তো আমি বললাম আগেই যে না এটা ফলো করবে না, কারণ এদের সক্রিয়তা সিরিজ এরা একে অপরের থেকে অনেক দূরে, বেদে একে অপর থেকে অনেক ডিস্টেন্সে অবস্থান করেছে। তো প্রথমে আসো জিঙ্কের যে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা, সেই ক্ষেত্রে আমরা এই যে জিঙ্ক কার্বনেট এদেরকে আমরা বশীকরণ প্রসেসে এই যে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করলাম। তো এখানে কিন্তু যেই প্রসেসটা তোমার ব্যবহার করতেছো, যেই প্রসেসটা তার নাম হচ্ছে বশীকরণ। আর অ্যালুমিনিয়ামের জন্য আমাদের প্রসেসটা ছিল ঘনীকরণ, এবং ঘনীকরণের মধ্যে রাসায়নিক পদ্ধতি। তো প্রসেস দুইটা আলাদা আলাদা সেপারেট প্রসেস। একটা জায়গায় আমি অক্সাইডে রূপান্তর করতেছি, প্রসেসের নাম বশীকরণ, আর এক জায়গায় আমি ঘনীকরণ মানে ঘনীকরণ ধাপের মধ্যে স্পেসিফিক প্রসেসের নাম রাসায়নিক পদ্ধতি। তার মানে কি সেম নয়, আর সেম যেহেতু হচ্ছে না তার মানে কি বিক্রিয়ার বা নিষ্কাশন প্রসেসও কি হবে না, সেম হবে না। আচ্ছা, এবার লাস্ট ধাপে হচ্ছে কার্বন বিজারণ। যেহেতু এটা মধ্যম সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু যারা আছে তারা কার্বন বিজারণ প্রসেস ফলো করে, তাহলে জিঙ্ক এবং কার্বন, এখানে কার্বন বিজারণ প্রসেস ফলো হবে। কার্বন এবং অক্সিজেন মিলে উৎপন্ন করবে কি কার্বন মনো অক্সাইড, আর এই যে জিঙ্কটা আছে সেই জিঙ্কটা এভাবে পৃথকভাবে থেকে যাবে। তাহলে জিঙ্ক কার্বনেট থেকে পাচ্ছি আমরা জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, আর জিঙ্ক অক্সাইডের কার্বন বিক্রিয়া করে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। তো এই যে আমরা জিঙ্ককে পাচ্ছি, এই যে জিঙ্ক, এখান থেকে জিঙ্ক তৈরি হচ্ছে। ওকে, তো তাহলে আশা করেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো যে আমরা দুইটা প্রসেস সেম না। এক জায়গায় আকরিকের ঘনীকরণের রাসায়নিক পদ্ধতি প্রসেস ফলো করা হচ্ছে, আর লাস্ট যে ধাপ সেই লাস্ট ধাপে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ফলো করা হচ্ছে। আবার জিঙ্কের বেলায় আকরিকের ঘনীকরণের জন্য আমরা স্পেসিফিক কোনো প্রসেস ফলো না করলেও এখানে আবার ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, এই ক্ষেত্রে আমরা আকরিকের বশীকরণ প্রসেস ফলো করছি। এবং ফাইনালি জিঙ্ক কিন্তু আবার তড়িৎ বিশ্লেষণে যাচ্ছে না, জিঙ্ক যাচ্ছে কার্বন বিজারণ প্রসেসে। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তার মানে আমাদের ফাইনাল ডিসিশন হচ্ছে গিয়ে যে নিষ্কাশন পদ্ধতি একই হবে না। সো দুইটা নিষ্কাশন সেপারেটভাবে ব্যাখ্যা করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ক, খ, গ, ঘ চারটা প্রশ্ন সমন্বয়ে আমরা এই সৃজনশীলের উত্তর শেষ করলাম। আশা করছি তোমরা এইটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, আমাদের নেক্সট পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।